নরেন্দ্র মোদী যেদিনকে ভরা সংসদে দাঁড়িয়ে বললেন তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে তো ফিরছেনই, এবং এবারে তার নিজের দল বিজেপি ৩৭০ আসন নিয়ে আসছে এবং তার জোট এনডিএ ৪০০-র বেশি আসন পাবে। সেই দিন এই কথা নিয়ে গোটা ভারতবর্ষে চর্চা শুরু হয়ে গিয়েছিল যে হ্যাঁ, তিনি তৃতীয়বার আসবেন, এই কথা নিয়ে তো সংশয় নেই, কিন্তু এই ৩৭০ আর ৪০০টা এটা কি মাইন্ড গেম তিনি খেলে দিলেন? সত্যি কি বাস্তবের সঙ্গে এর কোনো রকম কোনো যোগাযোগ আছে? দুটো কারণ মূলত ছিল যে কারণে ঠিক ওই নাম্বারটাই মানুষ ভরসা করতে পারছিলেন না। এক নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে বিজেপির যে কোর এলাকা, অর্থাৎ ওই উত্তর ভারত, পশ্চিম ভারত, মধ্য ভারত, সেখানে গতবারই তারা স্যাচুরেশনে পৌঁছে গিয়েছিল। দক্ষিণ ভারত থেকেও বেশ কিছুটা ফল করেছিল, কিন্তু এবারে সেই জায়গায় অবস্থাটা কিছুটা খারাপ। আর পূর্ব ভারত থেকে ঠিক কতটা করতে পারবে সেই নিয়েও একটা সংশয় রয়েছে। তাহলে গতবার থেকে আসনটা বাড়বে কোথা থেকে? আর দু নম্বর যেটা তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী যত ভালো শেষ নেতাই হন না কেন, তিনি একনায়কতন্ত্রে বিশ্বাসী। ফলে ফলে তার সঙ্গে কেউই আর জোটে যেতে চায় না। তার পূর্বসূরি অটল বিহারী বাজপেয়ী, তাকে জোট ধর্মের ঈশ্বর বলা হয়, কিন্তু তার মতো সহনশীলতা নরেন্দ্র মোদীর নেই। ফলে ফলে নতুন করে এনডিএ বানানো তো অনেক দূরের কথা, বরং অটল বিহারী বাজপেয়ীর আমলে যে এনডিএ বানানো হয়েছিল সেখানকার বহু দাপুটের নেতা একে একে কিন্তু এনডিএ থেকে বেরিয়ে গেছেন। ফলে এই অবস্থায় একটা তিনি শুধুমাত্র নাম্বারের জাগলারি করছেন। কিন্তু বর্তমানে নরেন্দ্র মোদী যে কত বড় স্ট্র্যাটেজিস্ট, এবং একটি একটি করে রাজ্য ধরে তিনি যেভাবে স্ট্র্যাটেজি মেকিং করছেন এবং সেখানে সলিউশন করছেন, সেখানে এনডিএ তার পুরনো যে সোনার জায়গা ছিল সেই জায়গায় তো ফেরত আসছেই, তার থেকেও বড় আরও বৃহত্তর এনডিএ এবং আরও মজবুত এনডিএ কিন্তু এস্টাবলিশ হচ্ছে। এবং সেই জায়গা থেকে ৩৭০ বা ৪০০ ছেড়ে দিন, নরেন্দ্র মোদী সরকার যেদিনকে ইভিএমটা গণনা হবে সেদিনকে ৪৫০ আসন নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলে আশ্চর্য হবেন না। এই কথাটা শুনে এখনই চমকে যাচ্ছেন? তাহলে শেষ অবধি শুনুন যুক্তি সহকারে কোন রাজ্যে কিভাবে স্ট্র্যাটেজি মেকিংটা হচ্ছে এবং কিভাবে এনডিএ এতটাই শক্তিশালী হচ্ছে যে বিরোধীদের সত্যি এবারে দূরবীন দিয়ে খুঁজতে হবে। প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করব এই প্রতিবেদনে। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, যে রাজ্যগুলোতে বিজেপি ভালো ফলাফল করতে পারে সেখানে 2019-এই মোটামুটি ভালো ফলাফল অলরেডি বিজেপি করে ফেলেছিল, এবং তার মধ্যে গুজরাট, রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এইসব রাজ্যগুলোই তো ভালো ফল যেরকম 2019-এ ছিল তার কাছাকাছি এবারে থাকবে, হয়তো কিছুটা বেটার হতে পারে। কিন্তু সেখানে 303 থেকে 370-এর যে জাম্প, অর্থাৎ 67টা আসন বাড়ানোর মতো স্কোপ সেখানে নেই। একমাত্র রাজ্য পড়েছিল মহারাষ্ট্র। সেই মহারাষ্ট্রে শিবসেনাকে আধা আধি ভেঙে দিয়েছেন, এনসিপিকে আধা আধি ভেঙে দিয়েছেন, এবং সেটা কিন্তু এখন এনডিএর শরিক হয়ে গেছেন সেই অজিত পাওয়ার বা একনাথ শিন্ডেরা। ফলে মহারাষ্ট্রে বেশ কিছু আসন বাড়বে, সেটার জন্য স্পেশাল স্ট্র্যাটেজি ছিল, সেটা প্রায় ফুলফিল হয়ে গেছে, কিন্তু সেই আসন সংখ্যাও 10-12টির বেশি বাড়ছে না মহারাষ্ট্রে। তাহলে তাহলে বাকি জায়গায় কি হতে চলেছে, কিভাবে তিনি সলিউশন সাজাচ্ছেন? একটি একটি করে রাজ্য, ছোট থেকে ছোট রাজ্য, তিনি কিন্তু কোথাও কোনো জায়গা ছাড়ছেন না, কোথাও কোনো স্কোপ ছাড়ছেন না। এবং এক এক করে শুরু করব। প্রথমেই কথা বলবো ত্রিপুরা। দেখুন, ত্রিপুরাতে গতবার দুটির মধ্যে দুটি আসনই জিতেছিল, কিন্তু এবারে সেখানে যে ছোট একটি দল, শরিক দল রয়েছে তাদের, তিপ্রা মথা, তাদের সঙ্গে কিন্তু বিজেপির একটা কোথাও গিয়ে ডিস্টেন্স তৈরি হয়ে গিয়েছিল, এবং সেই জায়গা থেকে মনে করা হচ্ছিল যে সেই ভোট কাটাকাটিতে এবার সেখানে কিন্তু কংগ্রেস এবং বামফ্রন্টের জোট হচ্ছে ত্রিপুরাতে, ফলে একটি আসন তারা সেই দিকে চলে যেতে পারে। কিন্তু এই জায়গাতেও খেলে দিলেন মোদি। সেখানে ত্রিপুরার মতো ছোট রাজ্য, সেই রাজ্যটাও কতখানি ইম্পর্টেন্স দিয়ে দেখা হলো দেখুন। ত্রিপুরায় যে তিপ্রামথা রয়েছে তার সঙ্গে কিন্তু হাত মিলিয়ে দেওয়া হলো। তারা প্রধান বিরোধী দল ছিল, সেই জায়গা থেকে রিজাইন করলো, এবং তাদের দুজন যে প্রধান নেতা ছিলেন তাদেরকে কিন্তু মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে নেওয়া হলো। শুধু তাই নয়, তিপ্রা মতাকে যেটা বলা হয়েছে যে ত্রিপুরার দুটি আসন, তার মধ্যে একটি আসনে আপনারা জানেন ইতিমধ্যেই বিপ্লব দেবের নাম কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে বিজেপির তরফে প্রার্থী হিসেবে, অপর আসনটি কিন্তু তিপ্রা মতাকে ছেড়ে দেওয়া হবে। তাহলে স্বাভাবিকভাবে দেখলে মনে হবে যে ত্রিপুরায় 2-0 ছিল গতবারে, সেখানে তো একটি আসন তারা অলরেডি বিরোধীদের মানে অন্য দলের হাতে তুলে দিচ্ছে, কিন্তু এনডিএর বৃহত্তর অ্যাসপেক্টে সেই আসনটা কিন্তু এনডিএর মধ্যে থেকে যাচ্ছে। সেই আসন কিন্তু কংগ্রেস বামফ্রন্ট জোটের কাছে যাচ্ছে না।
শুধু তাই নয়, ত্রিপুরার পাশের রাজ্য আসাম, হিমন্ত বিশ্ব শর্মা সেখানে মুখ্যমন্ত্রী। সেই আসামে তো বিজেপির একটা ভালো ভালো সংগঠনের জায়গা ছিল এবং গতবারও সেখান থেকে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল হয়েছিল। কিন্তু এবারের আসামের 14টা আসনের মধ্যে অন্তত 12টা আসন লক্ষ্য রাখা হচ্ছে এবং সেই লক্ষ্য রাখতে গিয়ে তারা কিন্তু সেখানেও জোট শরিক বাড়িয়ে নিল। পুরনো শরিক অসম গণপরিষদ, তাদেরকে কিন্তু আবার এনডিএর মধ্যে অন্তর্ভুক্ত করা হলো, তাদের সঙ্গে আসন সমঝোতা চলছে এবং সেই জায়গা থেকে আসামে কিন্তু 14র মধ্যে 12, এখন আর কোনো রকম কোনো অস্বস্তির জায়গা লাগছে না। নীতিশ কুমারের কথা তো আপনারা জানেনই, সেখানে নতুন করে বলার আর কিছু নেই। বিহারে যেটা দেখা যাচ্ছিল, নীতিশ কুমার যখন বিজেপির সঙ্গ ছাড়লেন তখন বিজেপি কিন্তু এককভাবে ভালো ফল করছিল। 2019-এর থেকে বিজেপি ভালো ফলাফল বিহারে করবে এটা নিশ্চিত ছিল, কিন্তু বিহারের যে 40টি আসন আছে সেই সার্বিক প্রেক্ষাপটে এনডিএর যে ফলটা ছিল, অর্থাৎ নীতিশ কুমারের ভোটটা যে বেরিয়ে যাচ্ছিল, সেই জায়গা থেকে কিন্তু বিহারে সামগ্রিকভাবে এনডিএর আসন সংখ্যা কমতো। কিন্তু এবারে সেই ঝুঁকিটা নেওয়া যাবে না। ফলে নীতিশ কুমারকে নিলে যে একটা কোথাও গিয়ে অস্বস্তির জায়গা তৈরি হবে এবং বিহার বিজেপি কিন্তু এর এগেনস্টে ছিল, সেই জায়গাটাকে ওভাররাইড করে কিন্তু নীতিশ কুমারের দলের সঙ্গে কিন্তু যোগাযোগটা করা হলো এবং তাদেরকে শরিকে যখন ফিরিয়ে নেওয়া হলো, বিহার তো এমনি রাজ্য হিসেবে ক্ষমতায় এলোই, তার পাশাপাশি বিহারে কিন্তু 40টার মধ্যে 38 থেকে 39টা আসন এনডিএ জোটের কিন্তু কনফার্ম হয়ে গেল। উত্তরপ্রদেশেও গতবার যথেষ্ট ভালো ফলাফল হয়েছিল, তারা কিন্তু 80টার মধ্যে 62টা আসন পেয়েছিল। কিন্তু বিজেপির অ্যাঙ্গেল থেকে দেখলে এটা খারাপ ফলাফল ছিল, কেননা 18টা আসন তাদেরকে হারাতে হয়েছিল। তাই সেখানে সরাসরি একটি স্ট্র্যাটেজি নিয়ে নেওয়া হয়েছে, যেটা আপনারা অনেকেই জানেন। আবার ব্যাকডোর দিয়েও কিন্তু একটি স্ট্র্যাটেজি খেলা হচ্ছে। কি স্ট্র্যাটেজি বলছি সেটা আগে, সামনের স্ট্র্যাটেজিটা বলে নিই। জয়ন্ত চৌধুরী, আরএলডি, সেই ভোটটা কিন্তু নিয়ে নেওয়া হলো, আরএলডিকে সঙ্গে নিয়ে নেওয়া হলো এবং তাদেরকে 5টি আসন ছেড়ে দেওয়া হচ্ছে। 5টি আসন ছেড়ে দেওয়ার ফলে সামগ্রিকভাবে হয়তো কিছু কম আসনে তারা লড়তে চলেছে, কিন্তু এর ফলে যে সমীকরণটা দাঁড়াচ্ছে, অন্তত 74 থেকে 78টা আসন হয়ে যেতে পারে। অর্থাৎ 62 থেকে সেটা যদি জাম্প করে 74 বা 78-এ পৌঁছে যায়, তারা কিন্তু সেখানে 12টি থেকে 16টি আসন উত্তরপ্রদেশেই শুধু বাড়িয়ে নিতে চলেছে। এর পাশাপাশি যেটা ব্যাকডোর স্ট্র্যাটেজি ছিল, সেটাও কিন্তু অদ্ভুত ভালো। সেটাও কিন্তু পিসি ভাইপোর লড়াই লাগিয়ে দেওয়া। সোজা কথায় বহুজন সমাজবাদী পার্টি এবং তাদের নেত্রী যিনি রয়েছেন মায়াবতী, তিনি কিন্তু সরাসরি এনডিএতেও নেই, আইএনডিতেও নেই। তো সেই জায়গাতে এবার এই মায়াবতী কিন্তু পিছন থেকে খেলবেন এবং মনে করা হচ্ছে তিনি এমন কিছু করবেন না যেটা এনডিএকে অস্বস্তিতে ফেলতে পারে, বরং তার লড়াইটা কিন্তু উত্তরপ্রদেশের মাটিতে নিজের রাজনৈতিক ক্ষমতাটা ফেরত পাওয়া, অন্তত বিরোধী দলের জায়গাটায় পৌঁছানো, যেটা অখিলেশ যাদবের দল নিয়ে নিয়েছে। ফলে তিনি কিন্তু খুব স্বাভাবিকভাবেই জানেন যে এবারের নির্বাচনে বিজেপিকে হারানো মুশকিল আছে, কিন্তু তিনি যদি বিভিন্ন জায়গায় ভোট কেটে এই এনডিএর হাতটা শক্ত করেন, তাহলে কিন্তু অখিলেশ সেখানে কিন্তু ধরাশায়ী হবেন। অখিলেশ ধীরে ধীরে ক্ষমতা ক্ষয় করবেন এবং সেই জায়গায় কিন্তু মায়াবতী ফেরত আসতে পারেন। ফলে মায়াবতীর এই স্ট্র্যাটেজিক যে প্ল্যানটা চলছে, স্ট্র্যাটেজিক যে গেমটা তিনি খেলবেন, সেই জায়গা থেকে কিন্তু উত্তরপ্রদেশে এবার 80-র মধ্যে অন্তত 78টা আসন চলে আসতে পারে, 76টা আসন চলে আসতে পারে, সেই রকম সম্ভাবনা কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে। এবং সব থেকে যেটা আমি নরেন্দ্র মোদীর জায়গা বলবো, সেটা দুটো রাজ্য, একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, একটা হচ্ছে পাঞ্জাব। যে জায়গায় বিজেপি এবার কার্যত শূন্য হয়ে যাবে সবাই ভেবেছিল, কারণ অন্ধ্রপ্রদেশে খুব স্বাভাবিকভাবেই তাদের সেরকম শক্তি নেই। পবন কল্যাণ সেখানে ছিলেন, কিন্তু সেই পবন কল্যাণকে সঙ্গে নিয়েও বিজেপি দাঁত ফোটাবার জায়গায় হয়তো কোনো কোনো জায়গায় সেকেন্ড ম্যাক্সিমাম হতে পারতো, কিন্তু সিট জেতার জায়গায় ছিল না। আর এই অন্ধ্রপ্রদেশে কিন্তু সেখানে 25টি আসন রয়েছে, সেই 25টি আসন সহজে কিন্তু ছেড়ে দেওয়া যেতে পারে না। যেখানে শূন্য ভাবা হচ্ছিল, সেখানে টিডিপির সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে। চন্দ্রবাবু নাইডুর দিল্লিতে কিছুদিন আগে এসেছিলেন এবং সেখানে কিন্তু কথাবার্তা বহু দূর এগিয়েছে এবং সেই চন্দ্রবাবু নাইডুও বুঝতে পারছেন যে বিজেপিকে যদি সঙ্গে নেওয়া হয়, তাহলে অন্ধ্রপ্রদেশে কিন্তু 2024-এ লোকসভার সঙ্গে বিধানসভা নির্বাচনটিও হবে। সেখানেও কিন্তু তাদের ক্ষমতায় ব্যাক করে আসার একটা সম্ভাবনা রয়েছে, যেটা তারা এককভাবে পারবে না। আর তাই যেটা মনে করা হচ্ছে যে এখানে কিন্তু একটা আসন সমঝোতা হতে চলেছে এবং এনডিএতে চন্দ্রবাবু নাইডু ব্যাক করতে চলেছেন। যদিও প্রাথমিকভাবে যে খটকাটা লেগেছিল সেটা হচ্ছে যে 6টির বেশি আসন বিজেপিকে দেওয়া হবে না, এটা টিডিপির তরফে বলা হয়েছিল। যদিও বিজেপির ডিম্যান্ড ছিল যে সেখানে 12টি আসন তাদের চাই, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত হয়তো ফয়সালাটা 9 আসনে গিয়ে হয়ে যাবে। কিন্তু যে সংখ্যকই আসন হোক না কেন, সেখানে কিন্তু বিজেপির একটা ফুটপ্রিন্ট রাখতে চলেছে এবং 25টি আসন বিশিষ্ট একটা রাজ্য, সেখানে এনডিএর সংখ্যা দেখাচ্ছিল 0, এই আসন সমঝোতার পরে সেটা কিন্তু খুব কম করেও 8 থেকে 10টা আসন হয়ে যেতে পারে। অর্থাৎ ওই যে বিভিন্ন রাজ্য ধরে অঙ্ক, সেই অঙ্কে কিন্তু অনেকটাই এগিয়ে থাকছে বিজেপি। এমনকি পাঞ্জাব
যে পাঞ্জাবে সবে আম আদমি পার্টি ক্ষমতায় এসছে, কংগ্রেস সেখানে প্রধান বিরোধী দলের জায়গায় রয়েছে, শিরোমণি আকালি দলের সঙ্গে জোট ভেঙে গিয়েছিল, ফলে ফলে সেই জায়গাটায় কিন্তু পাঞ্জাবে এবার বিজেপির হাত শূন্য হতে পারত। সেই শিরোমণি আকালি দল তাদের সঙ্গে নতুন করে কথাবার্তা শুরু হয়েছে এবং তাতে যে সম্ভাবনাটা দেখা যাচ্ছে বিজেপি অন্তত 2 থেকে 4টি আসন নিজেরাই জিতে নিতে পারে পাঞ্জাব থেকে। এর পাশাপাশি শিরোমণি আকালি দল তারাও কিন্তু বিজেপির শক্তিটা তাদের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার ফলে তারাও কিন্তু 2 থেকে 3টি আসন সেখানে পেতে পারে। অর্থাৎ পাঞ্জাবে কিন্তু সব মিলিয়ে 4 থেকে 7টি আসন বিজেপির দখলে চলে আসতে পারে, এনডিএ দখলে চলে আসতে পারে। মানে অদ্ভুত রকম স্ট্র্যাটেজি। যে রাজ্যগুলো একদম কার্যত শূন্য মনে করা হচ্ছিল সেই রাজ্যগুলোকেও কিন্তু নরেন্দ্র মোদী ছাড়ছেন না, এক 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 করে সেখানে সলিউশন আনার চেষ্টা করছেন। যেমন ধরুন তামিলনাড়ু, সুদূর সুদূর দাক্ষিণাত্যের সেই জায়গাটা, সেখানে ডিএমকে কিন্তু এবার নড়বড়ে অবস্থায় রয়েছে। কংগ্রেসের সঙ্গে জোট করেও তারা খুব একটা ভালো জায়গায়, খুব একটা স্বস্তিতে তারা নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখনও তামিলনাড়ুতে সেইভাবে নিজেদের সংগঠন গোছাতে পারেনি বিজেপি। তারা বড় ভরসায় ছিল এআইএডিএমকের সঙ্গে, কিন্তু তাদের নিজেদের মধ্যে স্প্লিট হয়ে গেছে, তারা ইন্ডিয়া থেকে বেরিয়ে গেছে এবং বেরিয়ে যাওয়ার পরে বুঝেছে যে এই যে একটা কোন্দলের জায়গা তৈরি হয়েছে সেই জায়গা থেকে আখেরে ক্ষতিটা তাদেরই হচ্ছে। তামিলনাড়ুতে ক্ষমতায় তাদের ফেরার সম্ভাবনা শূন্য হয়ে যাচ্ছে। ডিএমকে এত নড়বড়ে অবস্থায় থাকা সত্ত্বেও তারা কিন্তু পাওয়ার রিটেন করে যেতে পারে এবং সেই জায়গাটাই এআইএডিএমকের তরফ থেকেই কিন্তু আবার বিজেপিকে অ্যাপ্রোচ করা হয়েছে এবং সেখানে নতুন নতুন করে জোট সম্ভাবনা কিন্তু শুরু হয়ে গেছে এবং সেই আলোচনা চলছে। ফলে তামিলনাড়ু যেখানেও 39টির মধ্যে শূন্য আসন মনে করা হচ্ছিল, সেখানেও যদি এই জোট প্রক্রিয়ার ফলে 6 থেকে 8টি আসন এসে যায়, সেটাও কিন্তু এনডিএর জন্য অনেকটা অনেকটা পজিটিভ গেন অবশ্যই দিতে চলেছে। এবং সেখানে যেভাবে ডিএমকের বিরোধী একটা হাওয়া উঠেছে এবং সবথেকে বড় কথা সেখানে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের মতোই বিভিন্ন দুর্নীতিতে ইডির তদন্ত চলছে এবং একের পর এক ডিএমকের নেতা মন্ত্রী তারা কিন্তু জেলে যাচ্ছেন। ফলে সেই জায়গা থেকে এবার কিন্তু তামিলনাড়ুতেও এনডিএ একটা বড় সংখ্যক আসন নিয়ে পরবর্তী মন্ত্রিসভায় কিন্তু তারা সাপোর্ট হিসেবে সেখানে থাকতে পারেন। তামিলনাড়ু তো গেল, তামিলনাড়ুর পাশের রাজ্য কর্ণাটক, সেই কর্ণাটকে সবে কংগ্রেসের সঙ্গে লড়াই হয়েছে এবং বিধানসভায় সেখানে হার হয়েছে। কিন্তু কিন্তু জেডিএসকে সেখানে সঙ্গে নিয়ে আসা হচ্ছে, ফলে আবারও মনে করা হচ্ছে যে কর্ণাটকে যে 28টি আসন আছে সেখানেও কিন্তু এবারে বড় সংখ্যক আসন জেডিএস আর বিজেপির জোট কিন্তু বার করে নিয়ে চলে আসতে পারে। এমনকি ওড়িশা, যে ওড়িশাতে নবীন পট্টনায়ক মুখ্যমন্ত্রী আছেন এবং সেখানে নবীন পট্টনায়কের সঙ্গে বিজেডির সঙ্গে বিজেপির সরাসরি সংঘাত ছিল, সেখানেও আসন সমঝোতার ফর্মুলা চলছে। এবং যে নবীন পট্টনায়ক আজ থেকে 15 বছর আগে এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছিলেন, তিনি কিন্তু বিজেপির সঙ্গে কথা বলতে শুরু করেছেন এবং সেই জায়গা থেকে এই ওড়িশাতে বিধানসভা নির্বাচন রয়েছে, সেটা নিয়ে এখন আসন সমঝোতা চলছে যে বিধানসভাতে কী হিসেবে ভাগ হবে, লোকসভার ক্ষেত্রে কিভাবে কি হবে, এবং সেটা খুব সম্ভবত এই সপ্তাহের মধ্যেই তার সলিউশনটা চলে আসতে পারে। ফলে যেখানে মনে করা হচ্ছিল যে বিজেডির সঙ্গে লড়াই করে বিজেপি হয়তো খুব বেশি হলে 6টা থেকে 8টা ওড়িশাতে পেতে পারে, এখন বিজেডিকে সঙ্গে নিয়ে ওড়িশার যতগুলি আসন আছে সেই 20টি আসনের সবকটাই কিন্তু এবারে এনডিএর দিকে যাওয়ার সম্ভাবনা হয়েছে। কংগ্রেস সেখানে শূন্য হয়ে যেতে পারে। এমনকি এমন একটি রাজ্য যে রাজ্যে কার্যত বিজেপির কোনো ফুটপ্রিন্ট নেই, সেভাবে কোনো রকম কোনো সংগঠন নেই, কেরালা, যেখানে তারা দাঁত ফোটাতে পারে না, সেইখানেও কিন্তু তারা ধীরে ধীরে ঘর গোছাচ্ছে। হয়তো সরাসরি শরিকের দিক থেকে তারা সেখানে এখনও সেইভাবে জমাটি শরিক করতে পারেনি, কিন্তু আমরা দেখলাম যে দুজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যা তারা কিন্তু বিজেপিতে যোগদান করেছেন। কিছুদিন আগেই কে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনি তিনি যোগদান করেছিলেন এবং তিনি লোকসভা নির্বাচনে লড়াইও করছেন। এবার দেখা গেল পদ্মজা বেণুগোপাল, আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যা, তিনিও কিন্তু বিজেপিতে যোগদান করলেন। খুব সম্ভবত দ্বিতীয় দফার যে প্রার্থী তালিকা সেখানেও তার নাম থাকতে চলেছে। একে একে পুরনো যারা বিধায়ক রয়েছেন বা বর্তমান যারা বিধায়ক রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে বিজেপিমুখী হচ্ছেন। ফলে গোটা দেশের মধ্যে একমাত্র রাজ্য যেখানে এখনো রাজনৈতিক মতাদর্শগতভাবে বিজেপির 180 ডিগ্রি বিপক্ষে থাকা বামফ্রন্ট টিকে আছে, সেখানেও কিন্তু ধীরে ধীরে নরেন্দ্র মোদী, অমিত শাহরা তারা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি শক্তি বাড়াতে শুরু করেছেন। হয়তো 2024-এর ইলেকশনে খুব ইমিডিয়েটলি সেখানে এফেক্ট দেখা যাবে না, কিন্তু তার পরবর্তী বিধানসভায় কিন্তু তারা ফুটপ্রিন্ট রাখতে পারেন। এমনকি এই লোকসভাতে যে সম্ভাবনা তৈরি হয়েছে, কেরল থেকে একটি হলে আসনও বিজেপির আসতে পারে, তারা সেখানে খাতা খুললেও খুলতে পারে। হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে অসম্ভব মনে হচ্ছে, কিন্তু যেভাবে সংগঠন গোছাচ্ছে, যেভাবে একে একে পুরনো নেতাদের সেখানে ফিরিয়ে আনা হচ্ছে, হেভিওয়েটদের দলে যোগদান করানো হচ্ছে, কেরালাও কিন্তু পদ্ম ফুটতে আর খুব বেশি দেরি নয়। ফলে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনায় যে জায়গাটাতে
তাকে কিছুটা হলেও কম মার্কস দিতেন রাজনৈতিক পর্যবেক্ষকরা, যে তিনি জোট ধর্ম ঠিক পালন করতে পারেন না। সেই জায়গাটাই তিনি কিন্তু ম্যাসিভ ফেলিওর। সেই জায়গায় নরেন্দ্র মোদী দেখিয়ে দিচ্ছেন তিনি শুধু জোট ধর্ম পালন করতে পারেনই না, তিনি যে পুরনো এনডিএ ছিল তার গরিমা তো ফিরিয়ে আনছেন, তার প্রেক্ষাপট কিন্তু আরও বৃহত্তর করে দিচ্ছেন, আরও শক্তিশালী করে দিচ্ছেন, আরও মজবুত করে দিচ্ছেন, এবং এনডিএ কিন্তু আরও প্রসারিত হচ্ছে। এবং এই যে নির্বাচনী স্ট্র্যাটেজিটা তিনি সুচারুভাবে পরিকল্পনা করছেন এবং সেটাকে ধীরে 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 এক্সিকিউশনের দিকে নিয়ে যাচ্ছেন, সেই জায়গা থেকে বলা যেতেই পারে 370 বা 400 ক্রস করে যেতে পারে এনডিএ, এবং সেই আসন সংখ্যাটা শেষ পর্যন্ত 450-তে গিয়ে ঠেকলেও অবাক হওয়ার কিছু নেই। কি বলবেন নরেন্দ্র মোদীর এই মাস্টার স্ট্রোক, এই স্ট্র্যাটেজি মেকিং নিয়ে, রাজ্য ধরে ধরে এই সলিউশন নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।